সুপ্রিয় দর্শক, ২১-এর রাতে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুন রশিদ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি খুবই আলোচিত বিষয়, বাংলাদেশের গুম। কিন্তু শুধু গুম নিয়ে আমরা আলোচনা করব না, তার সঙ্গে আমরা আজকে প্রশ্ন তুলতে চাই, গুমের পর ঠিকানা কি ভারত, সেটি আমরা জানব। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমার সর্বডানে রয়েছেন এম এ আজিজ, তিনি সিনিয়র সাংবাদিক। তারপরে রয়েছেন নূর খান, তিনি আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক। আপনার দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো নূর খান, আপনাকে দিয়েই শুরু করি, যে আপনারা তো একটি রিপোর্ট দিয়েছেন গুম কমিশনের। সেখানে আমরা গুমের যে লোকজন আপনাদের সঙ্গে এসছে তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন, এবং আমরা জানি সেই বিষয়গুলো শেখ হাসিনার নির্দেশেও গুমের কথা আপনারা বলেছেন, যিনি এখন ভারতে পলাতক আছেন। কিন্তু যে বিষয়টি আপনার কাছে খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই, সেটি হচ্ছে যে সেখানে বলা হয়েছে, আপনারাও বলেছেন সেই রিপোর্টে, যে গুমের পরে বা এখানে আটকের পরে অনেককেই ভারত পাঠানো হতো। তার একটি দুটি উদাহরণ কিন্তু আমাদের রয়েছে মিনিমাম। সালাউদ্দিন সাহেব, তিনি গুমের পর ভারতেই তিনি ছিলেন, তো সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বা পাঠানো হয়েছিল। সর্বশেষ যদি আমি বলি, সাভারে একজন যুবক ফিরে এসছেন, তার নাম রহমতুল্লাহ। 16 মাস পরে তিনি অভিযোগ করছেন যে র্যাব তাকে অপহরণের পরে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল, এবং তিনি বর্ণনা করেছেন। যদি সেই জায়গা থেকে শুরু করতেন আপনি। দেখেন, আমরা কাজ করতে যেয়ে মানবাধিকার কর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করেছি, যে এখান থেকে র্যাব উঠিয়ে নেওয়ার পর কিছু মানুষকে এখানে বেশ কিছু সময় রাখার পর তাদেরকে বর্ডারে নিয়ে ভারতীয় সংস্থাগুলোর কাছে, অর্থাৎ গোয়েন্দা সংস্থার কাছে এদেরকে হস্তান্তর করে। কাদেরকে হস্তান্তর করে? অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা লক্ষ্য করেছি, যাদেরকে নিয়ে মানুষ সোচ্চার হয়ে যায়। যেমন একজনকে র্যাব উঠিয়ে নিল, তারপর পর জিডি হয়ে গেছে, বা প্রেস কনফারেন্স করে, জিডি তো নিতে চায় না, প্রেস কনফারেন্স করে বাপ মা বা বন্ধুবান্ধব দাবি তুলে এবং এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি শুরু হয়ে যায়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কারো কারো ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর বা আরও সময় পর তাদেরকে বাংলাদেশে না ছেড়ে তাদেরকে নিয়ে বর্ডারে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি একটু স্পেসিফিক জানতে চাই। ভারতীয় মূলত গোয়েন্দা সংস্থারই নামগুলি এসছে। গোয়েন্দা সংস্থা তো ভারতীয় সরকারি সংস্থা। হ্যাঁ, ভারতীয় সরকারি সংস্থার কাছে হস্তান্তর করে, এবং তারা করে কি, এটাকে গ্রেপ্তার দেখায় বর্ডারের ভিতর থেকে। অর্থাৎ বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে এদের একটা অংশকে চালান দেওয়া হয় জেলে। আরেকটা অংশ বিরুদ্ধে ভারতের যে জঙ্গি আইনটাইন আছে, যেগুলো জঙ্গি নির্মূলের যে আইনটাইন আছে, ওই সমস্ত আইনে তাদেরকে আটক দেখায়। অর্থাৎ 2 ধরনের, একটা সফট, যে আপনি অবৈধ অনুপ্রবেশ করেছেন, আর একটা হচ্ছে হার্ড লাইনে চলে যায়, যে আপনি ইসলামী কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত, সেভাবে আপনার মামলাটা করা হয়। আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে এরকম কমপক্ষে 7টি ঘটনা আমরা জেনেছি। মানে 7 কমপক্ষে। তো এরা কেমন মানুষ? মানে আপনি বলছিলেন যারা এরকম ঘটনার শিকার হয়েছেন, তারা অনেকেই তাদের আটক নিয়ে আলোচনায় চলে এসছে, উচ্চকিত হয়েছে মানুষ। তো এরা কি সব রাজনৈতিক নেতা, না এর বাইরেও আছেন? যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের। শুধু রাজনৈতিক নেতা না, এর বাইরেও আছে। যেমন ধরেন, একজন নাগরিককে উঠিয়ে নিল, তার বিরুদ্ধে হয়তো অভিযোগ করার চেষ্টা করলো, জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করলো, কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন করে বা প্রকৃতপক্ষে তার সম্পর্কে যে ধারণাটা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা এস্টাবলিশড করতে পারছে না। আচ্ছা, তখন দেখা যায় যে তাকে বাংলাদেশে ছাড়লে হইচই হবে, তাকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে নিজেদেরকে আড়াল করার একটা সুযোগ খোঁজে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকার, তাদের মধ্যে একটা অলিখিত বা লিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমাদের মনে হচ্ছে। অলিখিত আন্ডারস্ট্যান্ডিং। আমি এই পয়েন্টে আপনার কাছে ফিরে আসবো। এম এ আজিজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো সাংবাদিকতা করছেন দীর্ঘদিন। তো দুটো দেশ, এক দেশে একজন মানুষকে আটক করলো, আরেকটি দেশ তাদের ভিতরে অলিখিত সমঝোতা, সেখানে গিয়ে তাকে বর্ডারে ছেড়ে দেওয়া হয়, সেখানে তাকে হয়তোবা সাধারণ আইনে বর্ডার ট্রাসপাসের একটা মামলা হয়ে গেল, অথবা তাকে জঙ্গি দেখানো হয়। এই দুটো দেশের ভিতরে এই ধরনের আনহোলি অ্যালায়েন্স থাকে কিভাবে?
ধন্যবাদ আপনাকে। এটা থাকা উচিত না, কিন্তু যেমন আমরা আলোচনা করছি বাংলাদেশের নাগরিক হিসেবে, জি বাংলাদেশ কোনো সময়ই অগণতান্ত্রিক দেশ বলা হতো না, গণতান্ত্রিক দেশ। জি ভারতও তাই, কিন্তু বাংলাদেশে তো আয়নাঘর ছিল, জি বন্দিশালা ছিল। জি এটা তো একটা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। জি আপনার গুম খুন ছিল, এগুলো ছিল। সুতরাং যারা এইটা করেছে, এবং এখন 5ই আগস্ট আন্দোলন করার পরে জি ওই তখনকার আওয়ামী লীগের সরকার প্রধান যে পালিয়ে ভারতে গেলেন, জি এবং ভারত যেভাবে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে কি করা যায় আশ্রয় দিল, তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ওই সরকারের সাথে এই দেশের সরকার প্রধানের সম্পর্কটা ওই আনহোলি অ্যালায়েন্স ছিল, এটাই বোঝা যায়। সুতরাং অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি এই সরকার ওই সরকারের যেভাবেই হোক নিয়ন্ত্রণ করা, পলিটিক্সকে দমন করে রাখার জন্য যা যা করতে হয় তা ওই দেশ এলাও করতো। কিন্তু দুটো তো স্বাধীন দেশ। না, স্বাধীন দেশ এটা ঠিক, কিন্তু আমরা এই 15 বছরে আমরা এই যে বর্ডারে হত্যা করা হয়, বাণিজ্য বৈষম্য ছিল, পানি এসে আমাদের আন্তর্জাতিক নদীর পানি আমাদের দেশে ছেড়ে দেওয়া হয়, আমরা তো 15 বছরের প্রতিবাদ শুনি নাই। বর্ডারে যখন আমাদের নাগরিক মারা গেছে তখন বলা হতো যে ও গরু চোর অথবা চোরাচালানি, ওকে মেরে ফেলছে, অর্থাৎ আমাদের কি করার আছে। আর আমাদের নাগরিক হিসাবে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, চোরাচালানি পাশের দেশে থাকতে পারে, গরু চোরও থাকতে পারে, তাকে ধরেন, বিচার করেন, গ্রেপ্তার করেন, বিচার করেন, তাতে যা পানিশমেন্ট হয় আপনি হোক। গরু চোরাচালানের প্রসঙ্গ যখন নিয়ে আসলেনই, তো একটি বিষয় আপনার কাছে বুঝতে চাই যে এই গরু তো এমন না যে বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় গরু উৎপাদন হয়, সে তো সেই মহারাষ্ট্র, সেই রাজস্থান বা আরো দূর থেকে গরু আসে। তো পুরো জায়গাটিকে তো যে গরু আসতে পারে সেখানে বাধাগ্রস্ত না করে এখানে গুলি করা হয় কেন? মানে ভিতরের লোক তো জড়িত। ভিতরের লোকই তো গরু নিয়ে আসে, জি তারা বলে গরু মা, কিন্তু গরুতে বৈদেশিক মাংসের বৈদেশিক মুদ্রার তৃতীয় তাদের অবস্থান, জি গরু যেভাবে এক্সপোর্ট করে। হ্যাঁ, কিন্তু আমরা যখন কথা বলি তখন হলো গরু কিছু করা যাবে না। নেপালে গেছে, বিশাল বিশাল ষাঁড় গরু এমনি চড়ে বেড়াচ্ছে, অসুস্থ হচ্ছে, মানুষ সেবা করতেছে, চিকিৎসা দিতেছে, আপনি আপনি মারা যাচ্ছে। তাহলে গুমের ঘটনায় আবার আসি, যেটি বলছিলাম বা আপনি বলছিলেন যে এখান থেকে নিয়ে গিয়ে আপনি বলছেন যে একটা অ্যালায়েন্স ছিল এবং দুটি স্বাধীন দেশ, এটা থাকা উচিত না। তো এখন যদি এটা হয়েই থাকে, সেটা নিয়ে কি আমাদের আরেকটু এগোনোর সুযোগ আছে কিনা আইনগতভাবে বা আন্তর্জাতিক পর্যায়ে, যে একটি দেশ নাগরিককে একটি অ্যালায়েন্সের মাধ্যমে আরেকটি দেশ নিয়ে সেখানে হয় জঙ্গি অথবা তাদের কারাগারে সাধারণ আইনে রাখলো, এটি নিয়ে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি? না দেখেন, এটা অনেক দূর পর্যন্ত যাওয়া ডিফিকাল্ট, তবে এটা অবশ্যই আইনের আওতায় আনা উচিত। মানবাধিকারের প্রশ্ন তো আছে এখানে। আছে, জি এই জন্যই বলছি যে আপনি অবশ্যই, যেহেতু গুম কমিশন হয়েছে, কমিশন রিপোর্ট দিচ্ছে, তার ভিত্তিতে এটা অবশ্যই বিচারে যাওয়া উচিত। দায়ী ব্যক্তিরা ওনারা শনাক্ত করবেন, বিচারে যাওয়া উচিত। এই যে বলছেন নূর খান ভাই তো ওই গুম কমিশনের সদস্য, তার তিনি তো বলছেন এখন যে তাদেরকে ইন্ডিয়ায় দেওয়া হতো, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা সেটা টেক ওভার করতো এই কাহিনীগুলা। তাহলে অবশ্যই ভারতের সরকারকে জিজ্ঞেস করতে হবে, তোমার বর্ডারে এইগুলো কে কাজ করেছে, সালাউদ্দিনকে কেভাবে রেখেছে, তুমি বিচার করেছো সালাউদ্দিনকে যে সে ট্রেসপাসার হিসেবে ওই দেশে সীমানা ক্রস করছে সে, কিন্তু আসলে তাকে তো গুম করা হয়েছে, এক হাত থেকে বদল করে আর এক হাতে দেওয়া হয়েছে। তো এটা তো তাদের কাছে জবাবদিহি চাইতে পারে। এখন এটা যদি প্রয়োজন হয়, যেহেতু মানবাধিকার লঙ্ঘন, খুব কঠিন মানবাধিকার, প্রয়োজনে যদি এতে আরো রসদ থাকে, এটা যদি বলা যায় যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, যেটা ট্রাইব্যুনাল, সেখানেও যদি বিচার হতে পারে, সেখানে যেখানে তা উচিত তো সেখানে। সেক্ষেত্রে নূর খান, একটা বিষয়, একজন আরেকজন তো ফিরে এসেছেন, রহমতুল্লাহ সুখরঞ্জন বালি বালি, বা আপনার সাংবাদিক কাজল বা রহমতুল্লাহ, না আমরা নামগুলো জানলাম। জি এর বাইরেও কিন্তু অনেকে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন, যাদেরকে মানে একটু আপনাকে থামিয়ে দেয় যে সাংবাদিক কাজল, আপনি ফটো সাংবাদিক কাজলের কথা বলছেন, তাকে কি ভারতে পাঠানো হয়েছিল? তার বক্তব্য অনুযায়ী তো সেটা একটু তার গল্পটা যদি একটু বলতেন। তাকে তো আমরা আবার উদ্ধার করেছি সীমান্ত এলাকায়। হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা হয়েছে, এই যে রহমতুল্লাহ বলেন যাকেই বলেন, এদেরকে সবাইকেই কিন্তু সালাউদ্দিন সাহেব বাদে আর সবাইকে কিন্তু বর্ডারটাকে অতিক্রম করিয়ে কোনো দালালের হাতে দিয়ে দেওয়া হয়। জি, ওখানে চলে গেল তাই। হ্যাঁ,
না, এখানে আসার সময়, এখানে আসার সময় যাওয়ার সময় তো বাংলাদেশ অথরিটি মানে যে সংস্থা আর ওরা এক জায়গায় যেয়ে দিচ্ছে হ্যান্ডওভার, কিন্তু এখানে দালালে হচ্ছে না। যখন ফেরত আসতেছে তখন তারে বর্ডারের কাছে এনে কোনো দালালদের হাতে ইন্ডিয়ান কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে, তারপর তারা বর্ডারটা ক্রস করায় দিচ্ছে। এই ঘটনাগুলি ঘটছে এবং আমি বলছি যে 4-5 জন যে নাম আমরা জানি এটা না, এর বাইরে এই মুহূর্তে আমার মনে নেই, এর বাইরে অনেক ঘটনা আছে। এবং এইটার প্রমাণ হিসাবে এইভাবে আসবে, তাদেরকে যখন মানে সীমান্ত এলাকায় ধরা হয়, কোন সংস্থাটি ধরে, সেগুলি কিন্তু আপনার মোটামুটি এত লুকোচুরি না হলেও কিছু জায়গায় আপনি পাবেন যে কোন সংস্থা তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে। ফলে ওই যে মামলা, মানে এখানে কোন সংস্থা ধরে পুলিশের হাতে দিয়েছে? না, ইন্ডিয়া, ভারতে। ফাইন, তাহলে এখান থেকে ভারতে যাওয়ার পর কোন সংস্থা তাদের পিক করেছে? অনেক ক্ষেত্রেই আপনি এটা পাবেন, আর যেখানে ওই মানে ছেড়ে দিয়ে আরেকটা সংস্থারে দিয়ে গ্রেপ্তার দেখায় সেই জায়গাটাতে পাবেন না। কৌশল তো দুই পক্ষই করছে। এইটা হচ্ছে এক, কিন্তু ফুটপ্রিন্ট তো রেখে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি অবাক হয়ে যাবেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত সরাসরি বা দেখেছেন হ্যান্ডওভার টেকওভারটা, তাদের বক্তব্য আমরা খুব স্পষ্টভাবে পেয়েছি। দ্যাট মিন্স যারা এইভাবে মানে দ্যাট মিন্স দিয়ে আপনি আর বলা দরকার নেই, খুব স্পষ্ট যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত হতে পারে সেই মানুষগুলোর বক্তব্য আমরা। তাহলে এটা কি বাংলাদেশ ভারত জয়েন্ট গুম কমিশন হয়েছিল কিনা, যে গুম করার জন্য? মানে বিষয়টা কি সেরকম কমিশন, মানে আরেকটি অপরাধী কমিশন হয়েছিল? এইটা আপনার যদি খেয়াল করে থাকেন, যেমন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ওখানে পাঠিয়ে দিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশ থেকে আরো অনেককেই কিন্তু পাঠানো হয়েছে। আবার ভারত থেকে কিন্তু অনেককে আবার এদিকে ভারতীয় নাগরিক এদিকে ঠেলে দেওয়া হয়েছে, এই ঘটনাও আছে। মানে রিসিপ্রোকাল। হ্যাঁ, এইটা কিন্তু আসলে এইটার উপর আলাদা একটা কমিশন হওয়া দরকার। রাইট। তো আমরা সেই কারণ সেই কমিশনের কাজটা দুই দেশ মিলে হওয়া দরকার, তা না হলে সেটাই জানি, সেইটা এই পরিপ্রেক্ষিতে সম্ভব কিনা এম এ আজিজ? কারণ হচ্ছে এখন তো শেখ হাসিনা ওখানে রয়েছেন, আমরা ওখানে রয়েছেন এবং তাকে যত প্রকার সম্ভব ভারত সরকারের পক্ষ থেকে তাকে সাহায্য করা হচ্ছে। এই মুহূর্তে তিনি আরো কোনো বিপদে পড়েন, এ ধরনের কোনো প্রচেষ্টায় ভারত সহযোগিতা করবে। অলরেডি আজকের খবর হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু একটি চিঠি অলরেডি ভারতের কাছে গেছে। সেটা হলো ধরেন ভারত চেয়ে পাঠাইছে। এখন এটা তো দীর্ঘসূত্রিতা, দুই নম্বর হলো ভারত বন্দিবর্ময় চুক্তি আছে, সেই বেসিসে চাইবে। চুক্তির ভিতরে তো কয়েকটি ক্লজ আছে, যদি দেখা যায় এটা রাজনৈতিক ইস্যু জড়িত তাহলে তো তারা নাও দিতে পারে। এটাই প্রতিষ্ঠিত করবে তারা। এনিওয়ে শেখ হাসিনাকে তারা সাহায্য করবে। তো সুতরাং সেখানে তো এইসব এগ্রিমেন্ট খুব কাজে আসবে বলে মনে হয় না। আমার ধারণা যতক্ষণ পারে আমাদের সরকার যদি বাধ্য করতে না পারে ততক্ষণ পর্যন্ত তাকে আনা যাবে না। এবং এইটাই বলছি যে আমরা তো যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ লাগাতেও পারবো না, সুতরাং তাকে আনা যাবে না। সেই ক্ষেত্রে যদি মাল মেটেরিয়ালস থাকে, সাক্ষী প্রমাণ থাকে, সেখানে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হতে পারে। আন্তর্জাতিক আদালতে কি একজনকে ফেরত আনার জন্য যাওয়া যায় না একটা অপরাধ বিচারের জন্য? আপনারা তো এখানে তো বাংলাদেশের আদালতে বিচার শুরু হয়েছে, সেটা আন্তর্জাতিক আদালতে কোনটা নিয়ে যায় না? এখানে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইনের মতো করে করা হয়েছে। আন্তর্জাতিক আদালত যেহেতু আগেও ছিল, ওটি এটাও তো আন্তর্জাতিক আদালত, একই আদালত বাংলাদেশের। আগে বাইরের কোনো অ্যাডভোকেট আসতে দিত না, এখন এটা অ্যাডভোকেট ব্রিটেন থেকে একজন আসছে, যাকে আসতে দেওয়া হয় নাই। তারপরে কিছু সংস্কারও সে বলছে যে আরো কিছু সংশোধন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাক্ট পার করতে, হয়তো সেই অনুযায়ী করবে। তো যদি করে, যেমন ধরেন এখানে ইংরেজি স্কুলে যখন পড়ে তখন ক্রেডিট ট্রান্সফার করা যায় না, এই বিচারটা ওরকমও হতে পারে। আমি তো আপেক্ষিক কথা, মানে আপনি আপনার ধারণার কথা বলছেন। আমার ধারণা হচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার আনতে পারবে না, কারণ তারা দিবে না। যত কষ্ট তারা ব্যয় করুক, যত শক্তি, যত ধরনের ঝামেলা, মানে সেটি যদি এখানে আদালতে যদি অপরাধ প্রমাণ হয় তখন কি সুযোগ থাকবে না? মানে এখন তো আন্ডার ট্রায়াল না, তখনও আমার ধারণা যেভাবে পার্লামেন্টারি পার্টি, মানে এখানে কংগ্রেসও মিলা পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে কিন্তু এক ধরনের গুম করেছে,
কিন্তু তার পার্টির প্রচারণার ক্ষেত্রে ওপেন রেখেছে, বাকিটা কিন্তু কেউ কইতে পারে না কই রাখছে। মানে কিন্তু সে আপনি এখন শেখ হাসিনাকে গুমের শিকার বলছেন? না, ঘুমের শিকার বলছি না, মানে তাকেও তো কেউ বলতেছে না, সে তো ওপেন আসতে দিচ্ছে না, কিন্তু তাকে ঠিকই অডিও ভিডিওতে কথা বলতে দেওয়া হচ্ছে। এখন তো আবার জনসভায়ও বক্তৃতা দেয় ওই জুমে। হ্যাঁ, তো সুতরাং এইটা আসলে ভারত কিন্তু এটাকে, শেখ হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের হাতে হস্তান্তর করবে না। যদি রায় হয় তাহলে তো নির্ঘাত তার ধরেন যাবজ্জীবন হলো, ফাঁসি হলো বা জেল হলো, যাই হলো হলো, তো তখন দিলেই তাকে জেলে যেতে হবে। এই জায়গায় নানান প্লি খুঁজে, নানান রকম কৌশল খুঁজে তারা নিরাপদে তাকে রাখার আমরা চেষ্টা একটু করবে। গুমের ব্যাপারে আবার নূর খানের কাছে ফিরে আমি আসি। গুমের যাওয়ার আগে আমি জি, আজিজ ভাইয়ের একটা জি, কথার বলুন। সাথে কিছু কথা যোগ করতে চাই। আমাদের সবার ভিতরে একটা ধারণা হয়ে গেছে একেবারে বদ্ধমূল যে ভারতের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারবো না স্বাভাবিকভাবে। জি, ভাই, ভারত আমার চেয়ে 20 গুণ বড় দেশ বা 10 গুণ বড় দেশ, সেটা কিছু আসে যায় না। আমার জনগণের যদি দেশপ্রেম উদ্বুদ্ধ করা যায়, জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় এবং এই জনগণের যুবকদেরকে যদি সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা যায়, তাহলে ভারত কেন, যে কোনো অপ্রতিরোধ্য যাদেরকে মনে করছি তাদেরকে নত করানো যাবে। সেটা আপনার ওই জায়গা থেকে জনগণের শক্তির কথা বলেন। আমি ওই জায়গাটায় ফিরে আসি, যারা কারণ আমি এই জায়গাটায় মনে করি বাংলাদেশে ভারতের যেই ধরনের বলবো কি, একেবারে প্রত্যেকটা লেয়ারে ভারতের দালাল তৈরি হয়ে আছে। মানে এই বাংলাদেশে বাংলাদেশে এই কোন কোন লেয়ারে একটু যদি বিস্তারিত ব্যাখ্যা দিতেন। বুদ্ধিজীবী বলেন, আপনি বাহিনীগুলি বলেন, আপনি রাজনৈতিক দলগুলি বলেন, সব বাহিনী বলতে কোন কোন বাহিনী বুঝাচ্ছেন? সব বাহিনী, কোন আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছি। আমি সামরিক বাহিনীর থেকে শুরু করে পুলিশ কাউরে বাদ দিতে রাজি না। তো সেগুলোকে আইডেন্টিফাই করার কারণ প্রয়োজন আছে যখন না? আমি একটু বলি, যখন গুমের ব্যাপারে আমরা কথা বলি, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্টারোগেশন যখন হয় তখন সেখানে হিন্দি ভাষাভাষীর লোক উপস্থিত থাকে। তার মানে হচ্ছে সেই সুযোগটা করে দেওয়া হয়, এবং সেই সুযোগটা যারা করে দেন তারা নিশ্চয়ই তাদের সাথে ভারতের সম্পর্ক একটা থাকে, তা না হলে তো এমনি এমনি এই জিনিসগুলি হতে পারে না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা আয়নাঘর পেলেন, সেটা আয়নাঘর তো ক্যান্টনমেন্টের ভেতরেই আছে নাকি না বাইরে? ক্যান্টনমেন্টের ভিতরে। তো সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা কেন দেখতে পাচ্ছি না? আপনারা র্যাব নিষিদ্ধের কথা সুপারিশ করেছেন, সে ব্যাপারে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না কেন? আমি বুঝলাম না। একটা জিনিস বলি, এখন পর্যন্ত নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমি দেখি না। একটা বাহিনীকে নিষিদ্ধ ডিসব্যান্ড করার জন্য অবশ্যই একটা সময় প্রয়োজন আছে। আর এখন যে একটা অস্থিরতা, এই সময় তো অবশ্যই আপনাকে সময় ক্ষেপণ করতে হবে। জি। 2 নাম্বার হচ্ছে ডিজিএফআই বলেন বা অন্যান্য সংস্থা, এগুলি তো আমাদের দরকার আছে। দরকার হচ্ছে তাদের লাগাম, মানে কি কাজে দরকার আছে? মানে ঘুমের জন্য না কোন কাজে? না, তাদেরকে নির্দিষ্ট যে কাজ, মানে আমাদের গোয়েন্দা তথ্য, আমি বলি গোয়েন্দা তথ্য, আমি একটু আপনাকে বলি, ডিজিএফআই এর কাজ হচ্ছে, আমরা যেটা ধরে রাখছি সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার হুমকি আসতে পারে এমন ক্ষেত্রে। তবে জাতীয় নিরাপত্তা আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি ডিজিএফআই তারা সাংবাদিকদের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করে, সাধারণ নাগরিকদের বিভিন্ন ব্যাংক দখল করে, এইটা কি ডিজিএফআই এর কাজ? প্রধান বিচারপতির পিটায় উঠায় দেয়, আর কি করে? সবই গুম করতেছে। এগুলোর জন্য ডিজিএফআই দরকার আছে কিনা? এগুলির জন্য ডিজিএফআই দরকার নেই। ডিজিএফআই কে দরকার হচ্ছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে সামগ্রিক বাহিনীর ভিতরে তথ্য এবং ওই যে কোড আনকোড জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে। জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝে এটাকে ক্লিয়ার করা উচিত, তা না হলে দেখা যাবে ওনারে ধরতেও জাতীয় নিরাপত্তা, আমারে ধরতেও তাই, আপনার ধরতে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি এটা করে তাহলে এনএসআই দরকার কি? এনএসআই তো বাইরের করার কথা, সেনাবাহিনীর ভিতর তো এনএসআই সেনাবাহিনীর ভিতরে করলো, কিন্তু ডিজিডিএফআই তো প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অধীনে। হ্যাঁ, তারা সামরিক বাহিনীর লোক। দাঁড়ান, এনএসআই ডাইরেক্ট অধীনে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, সবাই ডাইরেক্ট অধীনে। হ্যাঁ। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল। যে কোনো কাজে আমরা বিরতিতে যাব, তার আগে একটু বিষয় আপনার কাছে জেনে আপনাদের রিপোর্ট, সেটা হচ্ছে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিসিটিসি, সিআইডি, এই সব সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আপনারা তদন্ত করেছেন, 1676টি করেছেন, প্রাথমিক তদন্ত করেছেন, এবং 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন। এর ভিতরে 73% ভুক্তের নানা তথ্য আছে। আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা এখন যেটা দেখছি মূলত পলিটিক্যাল অ্যারেস্টগুলো দেখছি,
মানে রাজনৈতিক নেতাদের, কিন্তু এই যে বাহিনীর লোকজনকে কত অংশে অ্যারেস্ট হয়েছে, এই যে বাহিনীর যারা গুম, যারা আয়নাঘর করেছে, তাদের কত অংশ গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন, তারা তো আবার সক্রিয় হয়ে উঠবেন, আপনি নিশ্চয়তা কিভাবে দেবেন? আমি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এটা বলার সুযোগ আমি দেখি না, তবে হয়তো অনেক ক্ষেত্রে এই বিষয়টাকে স্পর্শকাতরতার কারণে এই বিষয় হয়তো প্রকাশ্যে অনেক তথ্য আসছে না। আপনার কথা আরো শুনবো, তার আগে দর্শক আমরা এখন একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার এই আলোচনা নিয়েই 21 রাতে ফিরে আসব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার 21 রাত নিয়ে ফিরে আসলাম আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আবারও রয়েছেন এই একই অতিথি, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আপনার আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান। নূর খানকে দিয়ে আমরা আলোচনাটি শেষ করেছিলাম, সেখানেই আবার কিন্তু একটু যাচ্ছি। তো আপনি বলছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং হবে, ভালো কথা, কিন্তু আমি একটু এই যে গুম, যারা ভারতে গুমের শিকার, আমি শব্দটা এভাবে প্রয়োগ করি, বিদেশীয় গুমের শিকার যারা হয়েছেন, তাদের অভিজ্ঞতা কি, ওখানে কেমন ছিলেন, কোথায় রাখা হয়েছিল? যতটুক এখন পর্যন্ত আমরা জেনেছি, দুই একজনের সাথে কথা বলে, সেটা হচ্ছে ওখানে প্রথমেই আসলে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আদালতে উপস্থিত করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন জেলের বন্দি যেভাবে থাকে সেইভাবেই তারা আছে, এবং সেখান থেকে তারা কখনো কখনো অন্য বন্দির সহযোগিতায় দেশে পরিবারের সাথেও কখনো কখনো যোগাযোগের স্থাপন কেউ কেউ করতে পেরেছে, সবাই পেরেছে এটা বলা ঠিক না। যেমন রহমতুল্লাহর একটা যোগাযোগ ছিল, এবং রহমতুল্লাহর ব্যাপারে কিন্তু অধিকার, মায়ের ডাক, এদের একটা কাজ, এরা একটা যোগাযোগ রাখতো কিভাবে এটা সলভ করা যায়। বাই দিস টাইম আমরা ছিলাম রাজশাহীতে পরশুদিন, তখন আমরা খবর পেলাম যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সে এখন পুলিশ হেফাজতে আছে। পরবর্তীতে আমাদের ওখানে অধিকারের একজন ছিলেন, আমাদের কমিশন মেম্বার, তিনি যোগাযোগ করেছেন এসপিডিসি সবার সাথে, এবং পরবর্তীতে আমরা দেখলাম তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। তাদের সাথে কথা বলে দেখেন, ভিন্ন একটি দেশে একটা অন্যরকম পরিস্থিতিতে, কারণ বাংলাদেশে আটক হয়েছে র্যাবের কাছে বা ডিবির কাছে, তাকে যখন হস্তান্তর করছে অন্য একটা দেশের সংস্থার কাছে, স্বাভাবিকভাবে সেটা ওখানে একটা বাজে অবস্থার মধ্যে সম্মুখীন হয়ে যাচ্ছে। যেমন সে কিভাবে লয়ার ধরবে, ফ্যামিলির সাথে কিভাবে যোগাযোগ করবে, আদৌ সে মুক্তি পাবে কিনা, ফ্যামিলি কেমন আছে, কোনো রকম তথ্যের ভিতর তো সে ছিল না। এইটা তো বড় ধরনের নির্যাতন। আর তারপরে যাদেরকে জঙ্গি আইনে গ্রেপ্তার করেছে ওই দেশে, তাদের উপর তো আমরা যেটা জানি, এখন কি ওখানে আছেন এরকম আপনাদের তথ্য কি বলে? এখনো অনেকে আছেন। তাদেরকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ আপনাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করেছেন? আমাদের তো সুপারিশ করার সেটাই বলছি, আমি একটু বলি, এখনো আমরা কিন্তু এখনো ফাইনাল রিপোর্ট দেইনি। এক নম্বর রিপোর্ট আমাদের গেছে, হয়তো 2-3টা রিপোর্ট আমাদের হবে, এবং ভারতের এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। একটা হচ্ছে ভারতের বিষয়, আর একটা হচ্ছে এখনো যাদের সন্ধান পাওয়া যায়নি তাদের শেষ কি হলো, পরিণতিটা আমাদের জানা খুব জরুরি। আরেকটি বিষয় জানতে চাই আমরা, আজিজ আপনার কাছে আসবো, তার আগে একটু বলে নেই, আপনাদের কিন্তু মনে রাখতে হবে, মানে সচরাচর যেই সমস্ত মানে অপরাধের তদন্ত দেখেছেন, এইটা কিন্তু তার চেয়ে অনেক অনেক ভিন্ন, এবং এই অপরাধের মাত্রা ভিন্ন। সেটা নিয়ে আমরা কথা বলবো, অপরাধের মাত্রা এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স আন্তর্জাতিকভাবে কতটা সিরিয়াস অফেন্স হিসেবে নেওয়া হয় সেটা জানবো। কিন্তু একটি প্রশ্ন করে আমরা এম এ আজিজের কাছে যাবো, সেটি হচ্ছে, আপনারা কি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলেছেন? আমাদের কমিশনের পক্ষ থেকে কথা। আমি একটু জানতে চাই যে উনি তো ওখানে রিলিজ হওয়ার পর ওখানে ছিলেন, সেটা কেন ছিলেন এবং এর কারণ কি ছিল? এই বিষয়টি আসলে সালাউদ্দিন সাহেবের সাথে আপনাদের বলতে হবে। কমিশনের কাছে যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্যর কোনো অংশ আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চান না। এম এ আজিজ, যে এটি তো অমানবিক পরিস্থিতি, কারো ব্যাপারে আপনি বলছিলেন যে এটা আমরা আরো জানি যে ইন্টারন্যাশনালি যে একটি আন্তর্জাতিক গুম দিবসও পালন করা হয়, তো সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের কথা বলছেন। আপনি যদি আপনার জায়গা থেকে এইগুলোকে আরো ফাইন্ড আউট করার জন্য, উনি বলছিলেন যে এখনো আছে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কি করণীয়? না দেখেন, তদন্তের কথা বলি, ফার্স্ট রিপোর্ট যে দিছে তখন কিন্তু মিডিয়ার মাধ্যমে শুনেছি যে ঢাকার ডিজিডিপাই বাদ দিয়েও ঢাকার আশেপাশে
8টা বন্দিশালা পাওয়া গেছে। 8টা? হ্যাঁ, এর অধিক হবে, প্রাথমিকভাবে পাওয়া গেছে। এবং গুম কমিশন থেকে বলা হয়েছে যেটা যেভাবে আছে অক্ষত থাকবে, কিন্তু ওটা চুনকাম করে মানে পরিষ্কার করে। অক্ষততা রাখার প্রশ্ন হচ্ছে সাক্ষ্য হিসেবে, তাই তো? আলামত হিসেবে। আজিজ ভাই একটু ভুল করতেছেন। আমরা এটা আজিজ ভাই একটু শেষ করুক, তারপর আপনি বলেন আজিজ ভাই কি একটু বলতে পরে- চাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে। ওটা চেঞ্জ হয়েছে চেহারা, মানে আপনি বলছেন যে ওটা চুনকাম করে মূল আপনি আলামত নষ্ট করে ফেলা হচ্ছে। আলামত চেঞ্জ হয়ে জি, গেছে। তারপর? আচ্ছা, 2 হলো এখনো আমরা জানি না ডিজিডিএফআই যে অফিসের নিচে যে বন্দিশালাটা ছিল সেইটা নিয়ে কোনো জায়গার কোনো কথা শুনি না। ওখানে কতজন ছিল, আর কতজন ফাইনালি গুম হয়ে গেছে, কতজন ওখান থেকে বেরোলো। আমরা কয়েকজনের সাথে আমি টকশোতেও অ্যাটেন্ড করছি, তারাও সংখ্যা বলতে পারে না। কারণ কে ঢুকাইছে, কখন সে মারা গেছে, কখন সে প্রস্থান হলো, তা খবর কেউ করে রাখে না। এটা তো গুম কমিশনই করবে। আমরা কিন্তু বাইরে, যেমন নূর খান ভাই এখন বলতেছে তদন্তের বিষয়ে অনেক কিছু ডিসক্লোজ করব না, কিন্তু অ্যাটলিস্ট ডিজিডিএফআই কেন গুম করলো, ডিজিডিএফআই এটা আর্মির আপনার অফিসার সৈন্যরা ওখানে ডিজিডিএফআই চালায়, সেটা প্রধানমন্ত্রীর অধীনে। তাহলে তো প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এই কাজ করে নাই তারা। যে আপনার প্রশ্নগুলো জবাব দিতে চাচ্ছেন। হ্যাঁ, করে নাই। প্রথম হচ্ছে আমরা খুব স্পষ্ট করে আমাদের ইয়েতে বলেছি যে প্রধানমন্ত্রী বা তার সামরিক সচিব এই দায় এড়াতে পারেন না এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যে বলা হয়েছে। সুতরাং ওই জায়গা বিতর্ক তৈরি করে লাভ নেই। না, ওই আয়নাঘরগুলো, আর আয়নাঘরের ব্যাপারে, আয়নাঘর কিন্তু এই জায়গাটা আমাদের বন্দিশালা। পরিষ্কার। আয়নাঘরটা হচ্ছে জেআইসি কে রূপক নাম দেওয়া হয়েছিল আয়নাঘর। আমরা বন্দিশালাই বলি। আমি বলি এখন বাংলাদেশে প্রচার হয়ে গেছে যেইটাই মানে না, আয়নাঘর নিয়ে আপনার সেটাই কোনো আয়নাঘর। সমস্যা আছে কিনা, আপত্তি আছে কিনা এই শব্দ নিয়ে? শব্দ নিয়ে অবশ্যই আপত্তি আছে, তা নইলে আপনি নির্দিষ্ট করতে পারবেন না। আচ্ছা, জি। আয়নাঘর রূপক অর্থে বলা হয়েছে জেআইসি কে। আমরা পরবর্তীতে আরো 8টা জায়গায় যে পেয়েছি ঢাকা এবং ঢাকার আশেপাশে, এবং সেগুলোকে আমরা পরিষ্কার বলতেছি সিক্রেট সেল। সেল কেন সিক্রেট সেল বলতেছি? একটা সেলের উপরে লেখা আছে রেশন ঘর। আচ্ছা, আমরা রেশন ঘরের ভিতরে ঢুকে দেখতেছি যে ওখানে খুব secret বানানো cell। সিক্রেট সেল এরকম। তারপর আমরা একটা জায়গা যে তো দেখলাম ভয়াবহ দৃশ্য, সেইখানে আমাদের সব ওদের সেল টেল দেখাইলো কিন্তু ওইটা দেখায়নি। আমরা ওইটা যে বের করলাম, ওই রেশন ঘরও কিন্তু আমাদের দেখানো হয়নি, আমরা বের করেছি। না, উনি প্রশ্ন যেটা তুলেছেন যে এগুলো তো তার আলামত চেঞ্জ করে ফেলা হচ্ছে, সেটা আপনারা কিভাবে প্রোটেকশন একটু দিচ্ছেন? আপনাকে বলি ভাই, একটু মানে ধৈর্য সহকারে শোনা দরকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই, অবশ্যই। আমরা ভিজিট করার পর আমার জানা মতে কোথাও পরিবর্তন হয়নি, যেটা পরিবর্তন হয়েছে আগেই হয়েছে। আমরাই এসে অভিযোগ করছি যে ইতিমধ্যে চুনকাম হয়েছে, কিছু কিছু জায়গা ভাঙাচোরা হয়েছে, এই কথা আমরা এসে বলছি। এবং তখন আমরা নির্দেশ দিয়ে আসছি যে এটার কোনো পরিবর্তন পরিমার্জন হবে না যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে। আপনি মিলাই দেখেন সময়টা, যে আমরা বলার আমরাই দেখে আপনারা আসছি। বলেছেন, কিন্তু আপনারা কি এটা কনফার্ম করতে পেরেছেন? আপনাকে নিশ্চিত যে কোনো পরিবর্তন হচ্ছে না? দেখেন, আমরা নিশ্চিত হতে পারবো দ্বিতীয়বার যখন আবার ভিজিট করব। তবে যে সমস্ত জায়গা দ্বিতীয়বার ভিজিট করা হয়েছে সেখানে আমরা কোনো পরিবর্তন দেখিনি। আচ্ছা, আপনি কি আশ্বস্ত হতে পারছেন আজিজ ভাই? আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, কারণ আমি জানতে চাই, ওনারা হয়তো এখনো তদন্ত চলমান পর্যায়ে না বললেও আমাদের প্রশ্ন থাকবে কোন বন্দিশালায় কতজন ছিল, কয়জন জীবিত পাওয়া হ্যাঁ, গেছে। ফৌজদারি বিচারের জন্য এটা খুবই জরুরি খুব যে জরুরি। স্পেসিফিক এখানে আলামত লাগবে, আলামত লাগবে। কয়জন মেরে ফেলছে, কয়জন পরিবারে ফিরছে, কয়জন কিভাবে হত্যা হয়েছে, তার পরিবারের সাথে কথা। তো এখন পর্যন্ত আমার বক্তব্য হচ্ছে এখানে ডিজিডিএফআই আর্মির অফিসাররা ইনফর্ম, এবং ডিজিডিএফআই অফিসের নিচে জি। এই আয়নাঘর, এটার ব্যাপারে অত্যন্ত পরিষ্কারভাবে জানানো উচিত। প্রথম হচ্ছে আমি একটা আয়নাঘরটির প্রশ্ন অবস্থান হচ্ছে ডিজিএফআই এর পাশে, তাদের প্রেমিজের ভিতর, নট আন্ডারগ্রাউন্ড। 1 2 নম্বর হচ্ছে এটার সাইজ কত? এক একজন যে থাকতো কত খুব ছোট, অল্প, একটু বলেন তো একটু। মোটামুটি সাইজ খুব অল্প না। অন্য জায়গায় আমরা ভয়াবহ জিনিস সেটা পাইছি। ভয়াবহটাই শুনি। ভয়াবহ যেটা পেয়েছি র্যাবের ভিতর 4.5 ফিট বাই 3.5 3.5 ফিট, ওটা একজন মানুষ তার থাকতে ভিতরে পারে? আমার কথাগুলি শেষ করতে দেন। তার মাথায় দেখা গেছে মানে প্রস্রাব পায়খানার জন্য একটা জায়গা নির্ধারিত, ফলে দেখা গেছে 4 ফিটের বেশি লম্বায় জায়গা পায়নি কেউ। তো 4 ফিটের ভিতর একটা মানুষ কিভাবে ঘুমাবে, এটা একটা প্রশ্ন। স্যাঁতস্যাঁতে অন্ধকার, দিন রাত্রের পার্থক্য বোঝা যায় না।
মানে ভয়াবহ। এটা আপনাকে আমি শুধু মুখের কথা দিয়ে বুঝালে বুঝবেন না। এইটার তুলনায় ডিজিএফআই যেটা, সেটার মাপটা বেশি ছিল, এবং সেখানে 20টার মতো, আমার যতদূর এই মুহূর্তে মনে নাই, 20 বা 22টা সেল আছে, এবং সেইখানে আমরা কিন্তু আরো অনুসন্ধান চালাচ্ছি। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এইটা কিন্তু এইটা ভাবার কোনো কারণ নাই যে এই 20টা সেলের বাইরে আর আছে কিনা, আমরা চেষ্টা করছি। কারণ আপনি মনে রাখতে হবে, তারা যদি আপনাকে উন্মুক্ত করে দিতে না চায়, তাহলে আপনি সবকিছু কিন্তু ক্যান্টনমেন্টে উন্মুক্ত করতে পারবেন না। কিন্তু যতটা আমরা করেছি, অনেকটা বলতে পারেন আমাদের নিজ চেষ্টায়, কেউ আমাদের সামনে উন্মুক্ত করে দেয়নি। কেউ কি বাধা দিয়েছে? দেখেন, সাহায্য না করাটা কি হয়? নন কোঅপারেশন। নন কোঅপারেশনটা তো এক ধরনের বাধা নাকি? তাহলে এই সরকারের চলাবস্থায় আপনারা নন কোঅপারেশনের মুখোমুখি হচ্ছেন? বলি না, আমি একটু ক্লিয়ার, আমি ভাই একটু বলতে দেন। আমি ওখানে কয়জন বন্দী আছে এইটা আমি জানতে চাই যে নন কোঅপারেশন এই সরকারের সময় পাচ্ছেন কিনা। একটু শোনেন কথাটা। আমি যখন বন্দীদের অবস্থান জানতে চাচ্ছি, কেউ তো আমাকে বলছে না যে আমার এই জায়গায় 20 জন ছিল বা 30 জন ছিল। যে বন্দীরা ছিল ওই দিন, সেই বন্দীরাও বলতে পারে না সেদিন কয়জন আছে, কারণ তারও তো চোখ হাত পাও বাঁধা। এটি আমি এই জন্য বলতেছি যে সবকিছুকে হালকাভাবে নেবেন না, এবং এইটা করতে যে জিনিসটা হবে যে আমরা মূল জায়গায় পৌঁছাতে পারবো না। আজিজ ভাই, ওই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। নূর খান সাহেবের কথা কিন্তু স্পষ্ট, নন কোঅপারেশন হচ্ছে কেন? আপনার কি মনে হয় এখনো কি সক্রিয়? সক্রিয়তা অবশ্যই আছে। ধরেন, যার কাছে নূর খান ভাইরে যাচ্ছেন, তিনিও ওইখানে হয়তো ডিউটি ছিল, তিনি যদি ফেসে যান, তার ভিতরে ডর আছে তো। সুতরাং গুম হয়েছে, সবাই চোখ বাঁধা, অন্ধকার, কে ঢুকছে, কাকে আনছে, কারে মারিয়ে ফেলছে, চলে গেছে জানে না, এরকম ভয়ে নিজেকে সেভ করার চেষ্টা করতেছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাটাই চ্যালেঞ্জ, যে কোন বন্দিশালায় কতজন ফাইনালি ছিল, তাদের রেকর্ডটা কোথায় রেখেছে। ফাইনালি বলে না, কখন কে ছিল। হ্যাঁ, কারণ এটা তো ধরেন যে বন্দিশালা আছে, এটা তো কারো নিয়ন্ত্রণে ছিল, সেখানে অবশ্যই রেকর্ড থাকবে। তারা এখনো দায়িত্বে আছেন কেউ কেউ, তাই তো? সে দায়িত্বে যদি নাও থাকে, অন্যজন দায়িত্বে রিপ্লেস হয়েছে, তার ডকুমেন্ট তো থাকবে। মানে বাহিনীতে আছেন তারা অনেকেই? হ্যাঁ, বাহিনীতে আছে। তাদেরকে সবাইকে জিজ্ঞাসাবাদ করে কখন কয়জন আসছিল বা কয়জন বেঁচে আছে বা কতজন ছিল, তাদের নাম ধাম রেকর্ড কোনো না কোনো ভাবে ডকুমেন্ট একদম তো কেউ থাকে না, কোনো কোনো ভাবে ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্ট আছে। বন্দিশালা কেন, তাদের তো খাবার দিতে হয়, খাবারের হিসাব রাখতে হয়। আপনাকে একটা জিনিস বলি আবারও ভাই, এত ইয়ে করে কথা বলেন না। ওদের অপারেশন ছিল, ওদের এই সংস্থাগুলি হচ্ছে কম্পার্টমেন্টাল, ভাগ ভাগ করা। এক গ্রুপ কাজ করলে আরেক গ্রুপ জানে না, এক গ্রুপ কাজ করে আরেক গ্রুপের হাতে হস্তান্তর করে বা আরেক সংস্থার কাছে হস্তান্তর করে, যারা জিজ্ঞাসাবাদ করে তারপর আরেক গ্রুপ নিয়ে মেরে ফেলে বা আরেক গ্রুপ নিয়ে ছেড়ে দেয়, আরেক গ্রুপ নিয়ে ভারতে পৌঁছায়। প্রচণ্ড একটা কঠিন কাজ আমরা পড়েছি। যে কঠিন কাজটায় আপনার যত সহজ ভাবতেছেন, যে ওখানে তো একটা নিশ্চয়ই ফরম্যাট আছে যেখানে প্রত্যেকের নাম লেখা আছে, খাবার বরাদ্দের স্লিপ আছে, কিচ্ছু নাই। তো একটা এই জন্য আমরা প্রশ্ন তুলেছি, যেই মানে কেন র্যাবকে আমরা ডিসব্যান্ডের কথা বলছি। জবাবদিহিতা বলে কিছু ছিল না ওখানে, স্বচ্ছতা বলে কিছু ছিল না। যখন আমরা এগুলি পাচ্ছি না, র্যাব আসলে আপনি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই র্যাবে যে বলেন যারা ঘটনাগুলি ঘটায়, তাদের অনেকেই মানে তাদের অন্তত পক্ষে 1-2 জন কিন্তু দুর্ঘটনায় মারা গেছে। আমি নাম বলতে চাই না, এইটুক শুধু শুনে রাখেন। ফলে আপনি একটা জায়গায় যে লিঙ্ক হারায় ফেলতেছেন। আমি আপনাকে সব এই মুহূর্তে এই পর্যায়ে বলতে চাচ্ছি না ভাই। দুর্ঘটনা ইনসাইট ছাড়া আর এই প্রশ্ন কেন আমি তুললাম। তবে এটা ঠিক, র্যাবকে যে নিষিদ্ধ করা বা বাতিল করে দেওয়া, এটা আমি সমর্থন করি। এই জন্যই এখানে তো সব বাহিনী, সেনাবাহিনীও থাকে, এদেরকে আইনে খুনি তৈরি করা হয়। সুতরাং প্র্যাকটিস করানো হয়, সব বাহিনীকে নষ্ট করে ফেলা হয়। সুতরাং এই খুন করাতে চাইলে, মানে অ্যাকচুয়ালি এটার পুলিশের বাহিনী না, ইনফ্যাক্ট না, কখনোই ছিল না। ডিজি তো অলংকারিত পোস্ট, ওখানে খেলোয়াড় হচ্ছে ইন্টেলিজেন্সের হেড, আর ওই যে এডিজি ইন্টেলিজেন্স মানে আর্মি, র্যাবের ইন্টেলিজেন্স। আচ্ছা, এটা কোত্থেকে আসে তাহলে? আর্মির থেকে আসে। আচ্ছা, জি বলতে চাচ্ছিলেন না, ওইটাই বলছি। এই কারণে যদি আপনি আমাদের বাহিনীগুলোকে আপনার বাহিনীর আদর্শে রাখতে চান, তাহলে এই র্যাবে যে সব বাহিনীর লোক তো দেওয়া হয়, পুলিশও দেওয়া হয়। সুতরাং যার যার বাহিনীর চরিত্র ঠিক রাখার জন্য
এই বাহিনী আর রাখার প্রয়োজন নেই। মায়ের ডাকের সঞ্জিদা তাতে আপনাকে চেনেন, তিনি একটি প্রশ্ন তুলেছেন যে আপনাদের এই প্রাথমিক যে আপনারা প্রতিবেদনটা দিয়েছেন সেটি বলছে যে তারা তো বিচার চান, তাদের তো যারা গুমের শিকার হয়েছেন অথবা গুমের শিকার হয়ে ফিরে এসেছেন তাদের তো বিচার হতে হবে। সেই বিচারের জায়গা থেকে এই জিনিসগুলো কতটা কাজে লাগবে, আপনারা কতটা তাদেরকে হেল্প করতে পারবেন, এটি আদালতে কতটা গ্রহণযোগ্য হবে, সেই বিষয়টি যদি একটু আমাদের বলতেন। এখন পর্যন্ত যতটুকু আমরা প্রকাশ করেছি এটা কিঞ্চিত মাত্র। তারপরও একজন সাংবাদিক হিসাবে আপনি বলেন তো এই জায়গা থেকে আদালতে যাওয়া যাবে কিনা, আপনি এটার মূল্যায়ন করেন। না, আমি তো প্রশ্ন করি, আপনি তো আপনি জবাব দেবেন। মূল্যায়ন ওই জায়গায় করেন, আমি আপনাকে বলতেছি যে প্রশ্ন উল্টা দিচ্ছি যে আপনি ওইটা মূল্যায়ন করেন। না, আপনি আর এই মূল্যায়ন করবেন, জি। কাজটি ডেফিনেটলি নুরখান, আপনি একজন মানবাধিকার কর্মী, আপনি তো হঠাৎ করে গুম কমিশনে বসেননি, না। আপনি আইনগত প্রক্রিয়া জানেন কিভাবে কি করতে হয়, প্লিজ সেটাও জাতি জানতে আমি চায়। আপনাকে পরিষ্কার করে বলছি যে গুম কমিশনের রিপোর্ট গভর্নমেন্টের কাছে হস্তান্তর একটা প্রাথমিকটা হয়েছে, আরও দুই একটা হবে, এবং গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, গভর্নমেন্টই সিদ্ধান্ত নেবে এই রিপোর্ট দিয়ে সে আইসিটিতে যাবে না প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেবে। প্রচলিত আইনে ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়ার সুযোগ নাই, কেবলমাত্র মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত করে আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ওখানে যেতে পারবে। এবং এটি কত বেগে যাবে সেটা নির্ভর করছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে সরকার কিভাবে এই বিষয়টা দেখবে। আমি একটু বিষয় আপনার কাছে আসতেছি, সেটি হচ্ছে যে নূর খান বলছিলেন যে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল গুম এর কিন্তু একটা কমিশন আছে, গুম কিন্তু এটা ইন্টারন্যাশনালি খুব সিরিয়াস অফেন্স, তার কথা উঠে ভাই মানবতার বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। তো সেক্ষেত্রে এখন ধরেন প্রচুর কিন্তু জিডি হোক মামলা হোক দু একটা হয়েছে বা জিডি হয়েছে, কারণ যে কোনো মানুষ নিখোঁজ হলে আমরা তখন নিখোঁজই বলা হতো, একটা জিডি মিনিমাম হয়েছে, কোনো ক্ষেত্রে হয় নাই। তো একটা প্রক্রিয়ার মধ্যে তো এটা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন সিঙ্গেল মামলা, একই ধরনের এভিডেন্স আবার ডিফারেন্ট এভিডেন্স, এটা কি সিঙ্গেল এতগুলো মামলা হবে না ইন্টারন্যাশনাল আইন দেখে আমরা একটি মামলায়, আমরা কিন্তু মূল নির্দেশদাতা সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করেছেন শেখ হাসিনা, তার সঙ্গে সামরিক কর্মকর্তারা, এরকম 4-5 জনের নাম কিন্তু কেন্দ্রীয়ভাবে গুম কমিশন চিহ্নিত করেছে। সেক্ষেত্রে তারা তো সবগুলোর জন্য লায়াবেল হবে। এটি কি একটি মামলায় কাভার করা উচিত হবে না আলাদা আলাদা মামলা? আপনার আমি ওপিনিয়ন জানতে চাই। দেখেন, আমার মেয়েও একজন বড় লয়ার ব্যারিস্টার, তিনি বলেছেন কোনো বিচার সাক্ষী এবং প্রমাণ এটা ম্যান্ডেটরি। তো এখন গুম কমিশন সাক্ষী যেমন দেবে, প্রমাণও যদি দিতে পারে, তাহলে যার যার কেস তাতে আলাদা হতে হবে, কারণ নেচার তো একরকম না। সালাউদ্দিন সাহেবকে ইন্ডিয়া নিয়ে ছেড়ে দিছে, তাই না? এরকম হস্তান্তর করছে, এরকম তো আবার দেশের ভিতরে এনে সিমেন্টের বস্তায় ঢুকায় নদীতে ফেলে দিছে। জি, একটা ক্যারেক্টার তো প্রমাণ তো একরকমের হবে না। তো এই জন্যই আমি বলছি যে এই যে আপনার মানবাধিকার বিরোধী যে বিষয়গুলি, এটার ব্যাপারে যারা লায়াবল তাদের বিরুদ্ধে কমন কেস হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালের বিচার করতে হলে তো ওই ব্যক্তিরই বিরুদ্ধে হয়তো হবে, কিন্তু আলাদা আলাদা মামলা হওয়ার কথা। এটি আমি আইনজীবী নই, আমার ধারণা, কারণ এক একজনের ক্যারেক্টার প্রমাণ এক এক রকমের হবে। সুতরাং জি জি জি, শেষ করুন। এই জন্যই বলছি, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক আদালতে যান মানবাধিকার বিরোধী কারণে, সেটা তো একটা কমন ইস্যু নিয়ে যেতে পারে যে গুম মানে এটা মানবাধিকার লঙ্ঘন, সুতরাং সেই জায়গায় আদালতে বিচার হতে পারবে। জি, আমি আপনাকে ছোট্ট একটু অল্প সময় একটু বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনালি এই গুমগুলো কিভাবে ডিফাইন করে অন্যান্য দেশে আইনগত প্রক্রিয়া, আমাদের এখানে গুমের শাস্তি কতটা? প্রথম হচ্ছে আমাদের এখানে যে প্রচলিত আইন সেখানে গুম শব্দটাই নাই, ঠিক আছে? এখন এইটা আইসিটিতে এটা সন্নিবেশিত হয়েছে এবং সেখানে যে জিনিসটা একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি সরকারি কোনো সংস্থা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আটক রাখে এবং সেটা যদি একটা নির্দিষ্ট সময় পার হয় 24 ঘন্টা, তাহলে সেটা গুমের পর্যায়ে পড়বে। তাহলে খান ভাই একটু প্রশ্ন আপনারে, আমি ব্যক্তি, আমি আপনি যে বললেন সংস্থা, আমি আপনারে গুম করে ফেললাম, অপহরণ মামলায় যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেই বিষয়ে বলেন তো ইন্টারন্যাশনালি কিভাবে ডিল করে এটা? ইন্টারন্যাশনালি এইটা ডিল হবে একসাথে, প্যাটার্নটা দেখবে তারা, প্রেক্ষিতটা দেখবে। অপরাধ তো মানবতার বিরুদ্ধে অপরাধ, হ্যাঁ, ওই জায়গা থেকে এটা একযোগে হবে। তাহলে আমাদের আমি আপনাকে একটা জিনিস বিনয়ের সাথে বলছি যে এখন পর্যন্ত আমরা ট্রায়াল নিয়ে না আলোচনা করি, 1। 2 নাম্বার হচ্ছে আমরা এখন পর্যন্ত ইনভেস্টিগেশন পর্যায়ে আছি,
এবং আপনাকে শুধু একটা জিনিস আশ্বস্ত করি, আপনাকে এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পরিবারগুলো এবং দেশবাসীকে, সেটা হচ্ছে যখন যাকে আমাদের প্রয়োজন হচ্ছে এই ব্যাপারে সাক্ষ্য প্রমাণের জন্য, আমরা আমাদের দেশের ভিতর যারা আছেন তাদেরকে তলব করে কথাবার্তা বলার সুযোগ আমরা পেয়েছি। বাস সেটি আপনি পেয়েছেন। তো একটি এমএ আপনার কাছে আরেকটা জানতে চাই যে এত বড় ঘটনার পর, 5ই আগস্টের ঘটনার পর মানুষের ভিতরে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের একটা বিষয় রয়েছে, গুম এখনো বন্ধ হয়েছে কিনা সেটাও আমাদের জানার বিষয় আছে, একটা অসহিষ্ণু ভাব তৈরি হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি জানেন যে কুমিল্লায় এক মুক্তিযোদ্ধাকে জুতায় মালা গলায় দিয়ে ঘুরানো হয়েছে। অলরেডি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এর নিন্দা জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই শুরু হয়ে গেছে এবং অপরাধীদের গ্রেপ্তারও করা হবে বলা হয়েছে। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে তিনি যদি কোনো ধরনের অপরাধও করে থাকেন, এই মব জাস্টিসের নামে তাকে কি আবার গলায় জুতার মালা দিয়ে ঘুরানো, এটা কোন পর্যায়ে আমরা যাচ্ছি? আমরা একই সঙ্গে গুমের বিরুদ্ধে কথা বলছি, আবার আমাদের মানসিকতা এটা কেন? না, দেখেন, রাষ্ট্র ব্যবস্থা যখন পরিচালিত হয়েছে তখন কোনো ব্যক্তিকে আলাদাভাবে কোনো মব জাস্টিস বলি যা বলি নিগৃহীত করা যাবে না। তাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে। যদি সেই মুক্তিযুদ্ধ অপরাধও করে থাকে তার জন্য আদালত আছে, আইন আছে। এইভাবে জুতায় ঘুরানো এটাও তো এক ধরনের ফৌজদারি অপরাধ, তার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, তাকে গ্রেপ্তার করা হবে। যে করেছে তাকে, এখন তো অপরাধ যা, যদি ওই মুক্তিযুদ্ধ অপরাধ করেও থাকে তারটা তো গৌণ হয়ে যাবে। আরেকটা বিষয় তো আমি এটাও বিবেচনায় নিতে চাই, তিনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। না, বীর মুক্তিযুদ্ধ হলে যে আমি এখন না সেটা আমি বলছি না, মানে এইটাও তো আমাদের মাথায় রাখতে হবে, সেটা বলছি। আমি মুক্তিযোদ্ধা বলে কি আমি ফার্স্টটা মারি ফেলবো? সেটা আমি বলছি না, আমি বললাম আমাদের এই সম্মানবোধের জায়গা থেকেও তো প্রচলিত আইনে যাওয়া যাবে। সেটা না, হয়তো যে জুতার মালা দিয়ে ঘুরাইছে তার এই কমন সেন্সটার অভাব, এই জন্য না উদ্দেশ্যমূলক। আপনার কি তাই মনে হয়? না উদ্দেশ্যমূলক। উদ্দেশ্য আমি যেহেতু ঘটনাটা জানি না, এটা বললে অনুমান ভিত্তিক বলা যাবে। তবে রাষ্ট্র আগে তো ধরেন সেই আদিম যুগে রাষ্ট্র ব্যবস্থার তো ছিল না, তখন ধরেন একটা কমিউন, তারা সবাইকে ডাকতো, এই অপরাধ করছে কি বিচার করব, যে বিচার হতো তারা ফিজিক্যালি করে দিত। এখন রাষ্ট্র ব্যবস্থার ধারণা যখন প্রচলিত হয়েছে তখন তো বিচার হয়েছে। যেমন আমাদের হিল ট্যাক্সে আপনার থাকে না, এক একটা কমিউনের এক একটা হেডম্যান থাকে না, সে বিচার করে, এখনো আছে, যদিও আদালত আছে তবুও। যদি আপনি বলতেন যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিল, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাইটলি রিয়্যাক্ট করা হয়েছে ঠিক সময়, কিন্তু এটি কি আগেও ব্যবস্থা নেওয়া যায় না? এরকম তো আমরা মব জাস্টিসের নামে নানা ঘটনা দেখছি। আমরা বারবারই বলছি যে আমরা গুমের মতো নির্মম ঘটনা নিয়ে কথা বলছি, সেখানে আবারও নির্মমতা হচ্ছে। দেখেন, আমাদের সমাজে কয়েকটা নীতি নৈতিকতার ব্যাপার ছিল, যেমন শিশুদের ব্যাপারে, বৃদ্ধদের ব্যাপারে, নারীদের ব্যাপারে, এবং একটা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও একটা সম্মানজনক অবস্থান তৈরি হয়েছিল। এবং সেই জায়গাটাতে ছেদ ঘটে গেছে ইতিমধ্যে নানান কারণে, কিন্তু কোনো অবস্থাতে এটাকে মানে মানে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই যে একজন বৃদ্ধ মানুষ মুক্তিযোদ্ধা, তাকে একটা হচ্ছে সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি, আমরা আসলে শেষ করব। আমরা এই ধরনের হচ্ছে সেই শ্রদ্ধাবোধের জায়গা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটু খতিয়ে দেখা দরকার যে এইটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা। নিশ্চয়ই এটি খতিয়ে দেখা দরকার যে মুক্তিযোদ্ধাদের এই অপমান, একজন মুক্তিযোদ্ধাকে এই অপমান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ নূর খান, আপনি এখানে কষ্ট করে আমাদের এখানে এসেছেন আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ এম এ আজিজ, আপনিও কষ্ট করে এখানে এসেছেন। তো 21 রাত আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।